দুইটার মূল একই জায়গায়। সেটা হচ্ছে 52-তে যে সমস্যাটা কি ছিল, যে বাংলা থেকে উর্দু যদি রাষ্ট্রভাষা থাকতো তাহলে প্রচুর সংখ্যক মানুষ একদিনেই চাকরির জন্য অযোগ্য হয়ে যেত, তাদের আবার উর্দু গোড়া থেকে শিখতে হতো। ঠিক ইংরেজরা যেটা করেছিল যে তারা ক্ষমতা সংহত করার জন্য ফার্সি ভাষাকে রাষ্ট্রভাষা থেকে সরিয়ে, দাপ্তরিক ভাষা থেকে সরিয়ে ইংরেজিকে নিয়ে আসলো। মানে ওই একদিনে পুরো ভারতবর্ষ মূর্খ হয়ে গেল। সবাই তো হিন্দু মুসলমান নির্বিশেষে ফার্সি ভাষায় জানতো, যারা দাপ্তরিক কাজ করতো বা বিদ্যা চর্চা করতো। তো একই রকম জিনিস ছিল যদি ওখানে উর্দু ভাষাটা হতো। বিষয়টা তো এমন ছিল না যে বাংলা ভাষা থাকবে না, বাংলাও থাকবে, কিন্তু এটার সঙ্গে আসলে বৈষম্যের চেতনাটা ছিল যে পাঞ্জাবিরা বা পশ্চিম পাকিস্তানিরা ভাষাগত মাধ্যম দিয়ে আমাকে চাকরি বাকরি ক্ষমতা রাজনীতি সবখানেই বৈষম্যের স্বীকার করবে। ফলে বৈষম্য বিরোধিতার জায়গা থেকেই ভাষা আন্দোলন, বৈষম্য বিরোধিতার জায়গা থেকে কিন্তু 2024 এবং যেই গোষ্ঠীটা এই বৈষম্য বিরোধিতা করেছিল তারাও একই গোষ্ঠী, 24-এর মতোই। তারা হচ্ছে প্রথম জেনারেশনের শিক্ষিত কৃষকের সন্তান, উঠতি মধ্যবিত্ত। তারা কেবল গ্রামের সীমা পাড়িয়ে তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে আসছে এবং তারা প্রথম জেনারেশনে তারা প্রথম সরকারি চাকরি পাবে, এই যে আশা। এবং সে সাথে নিয়ে আসছে তার গ্রামগঞ্জের সংস্কৃতি, তার একটা এজমালি যে সমাজের দায়িত্ববোধ, এসব। তো ওই যে দেখেন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে কিন্তু দেশভাগ এবং পাকিস্তান হয়। কারণ তখন বর্ণ হিন্দুরা যারা উচ্চশিক্ষিত ছিল আগে থেকে ইংরেজের সুবিধাপ্রাপ্ত, তারা উঠতি মধ্যবিত্ত, মানে তখনকার উঠতি মধ্যবিত্ত হচ্ছে বাংলাদেশের যে অবিভক্ত বাংলার মুসলমানরা। তো এই মুসলমানরা চাকরিতে সুযোগ সুবিধা পাবে না যদি তাদেরকে এই রাস্তা খুলে না দেওয়া হয়। সে চাকরি সুবিধা দেওয়া হবে না বলে কিন্তু দেশ ভাগ হলো, যে তোমরা আলাদা দেশ হয়ে যাও, আমরা আলাদা দেশ। এই বৈষম্য বিরোধিতা করতেই ভাষা আন্দোলন থেকে 71 পর্যন্ত এবং পাকিস্তান ভেঙে গেল। বৈষম্যের আন্দোলন, ভাষা আন্দোলন থেকে 6 দফা যদি বলেন, এটা তো মূলত একরকম বৈষম্যের বিরুদ্ধে, মানুষ এভাবে এটাকে বুঝেছে। একই রকমভাবে 18 থেকে 24ও কিন্তু বৈষম্যের বিরুদ্ধে, এবং সেই উঠতি মধ্যবিত্ত, সেটা দেশভাগের আগের 1905 থেকে 1930-40-এর যে উঠতি মধ্যবিত্ত, শেখ মুজিব কে ছিলেন এই উঠতি মধ্যবিত্তের, আব্বাস উদ্দিন তাদের যে শিল্পী ওই সময়ে উঠতি মধ্যবিত্তের, বা কাজী নজরুলও তাই। তো এবং এই যে প্রতিটা ঘটনায় কিন্তু এটা আমাদের ফান্ডামেন্টাল, যে আমাদের তরুণ ছাত্র সমাজ যা আসলে উঠতি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যাদের বলি, তারা এখানে পরিবর্তনের চালিকা শক্তি। সেটা হচ্ছে সাম্প্রদায়িক বিরোধী যে বৈষম্য বিরোধিতা, সাম্প্রদায়িক বৈষম্য যেটা ব্রিটিশ বাংলায় ছিল তার বিরুদ্ধে, পাকিস্তানি পূর্ব পাকিস্তানের যে বৈষম্য, পাঞ্জাবিরা যে বৈষম্য তার বিরুদ্ধে, আবার এখানে ফ্যাসিবাদ সে একটা লুটেরা গোষ্ঠীকে সব দিতে গিয়ে বাকিদেরকে বৈষম্য স্বীকার করেছিল তার বিরুদ্ধে। মূলত তিনটাই আসলে একই চেতনা থেকে হচ্ছে, একই আকাঙ্ক্ষা আগ্রহ থেকে হচ্ছে। কিন্তু পাশাপাশি 21-এর যে আরেকটা গুরুত্ব যেটা আমাদের এখানে আমরা আলোচনা করি না, আমরা 21শে ফেব্রুয়ারিকে জাতীয়তাবাদ বলছি, যে বাঙালি জাতীয়তাবাদের, কিন্তু 21শে ফেব্রুয়ারি কিন্তু বাঙালি জাতীয়তাবাদের ছিল না, কারণ সেটা আসলে উর্দু ভাষারও বিরুদ্ধে ছিল না, সেটা ছিল যে বাংলা ভাষার পক্ষে, কারো বিরুদ্ধে না, পক্ষে। এবং ওখানে কিন্তু মাতৃভাষার কথা ছিল, মুখের ভাষার কথা ছিল, এবং সেটাকে রাষ্ট্রভাষা করার দাবি ছিল। রাষ্ট্রভাষা করা মানে আমি বাংলা ভাষার দেশ হবে, বাংলা ভাষার রাষ্ট্র হবে। এখনও আমাদের বাংলা ভাষার রাষ্ট্র হয়নি। আমার অফিস আদালত, আমার উচ্চ আদালত, আমার অনেক কাজ হয়তো পশ্চিমবঙ্গের থেকে আমরা অনেক এগিয়ে, কিন্তু আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেটা পূরণ হয় নাই। ফলে এটাকে আমরা শুধু জাতীয়তাবাদের প্রলেপ দিয়ে, জাতীয়তাবাদের মহিমা বা লাল সালুতে ঝালরে ঢেকে দিয়ে আমরা মূল যে দাবিটা, যে বাংলা ভাষার রাষ্ট্র, বাংলা ভাষার দেশ, বাংলা ভাষার সমাজ, সেটা আমরা গড়তে পারিনি। কিন্তু এর অন্য দিকটা হচ্ছে যে গোটা পৃথিবীকে আমরা একটা জিনিস শিক্ষালাম, যেমন ফরাসি বিপ্লব পৃথিবীকে দিয়েছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই যে মন্ত্রটা, যার ফলে উজ্জীবিত হয়েছিল আর অনেকগুলো বিপ্লব হয়েছিল ফরাসি বিপ্লবের প্রেরণায়। রাশিয়ার বলশেভিক বিপ্লব, তারা শ্রমিক শ্রেণীর যে রাষ্ট্র সেই ধারণা দিয়েছিল এবং সেটা গোটা পৃথিবীকে প্রভাবিত করেছিল। আমরা যে
মাতৃভাষা ভিত্তিক একটা যে রাষ্ট্র হতে পারে, মাতৃভাষার মাধ্যমে একটা রাজনীতি সমাজ গঠনের যে আকাঙ্ক্ষা হতে পারে, এই আইডিয়াটা কিন্তু আমার বাংলাদেশ থেকে আসা। এখনও বহু রাষ্ট্র, বহু দেশ তারা কিন্তু এই অধিকার অর্জন করেনি এবং তাদের প্রেরণা হিসেবে তারা কিন্তু 21শে ফেব্রুয়ারিকে পায়, যে কারণে জাতিসংঘ, ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিল। এবং বৈশ্বিক পর্যায়ে এটা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষার পক্ষে একটা বিপ্লবী প্রেরণা বা দৃষ্টান্ত। কিন্তু আঞ্চলিকভাবে এটা বাংলা ভাষা সহ যে আমাদের মুখের ভাষা, যার যে ভাষা, সেটা চাকমা ভাষা, মারমা ভাষা, গারো ভাষা, এই যে নিজের ভাষা ভিত্তিক নিজের জীবন গঠন করা, নিজের অর্থনীতি গঠন করা, শিক্ষা ব্যবস্থা গঠন করা, এই অধিকার, এটা তো বাংলাদেশ থেকে যাওয়া। কারণ এটা পৃথিবীতে এইরকম সমস্যাও দাঁড়ায়নি, এরকম চেষ্টাও ওইভাবে হয় নাই। স্পেন গেছে হচ্ছে লাতিন আমেরিকায়, তারা সেসব দেশের ভাষা স্প্যানিশ হয়ে গেছে। ইংরেজরা অনেক দেশে গেছে, সেখানকার ভাষা এখন স্প্যানিশ, ইংলিশ। তো এরকম, বা আরবরা অনেক জায়গায় গেছে, সেখানকার ভাষা হয়ে গেছে আরব। তো আমাদের ভাষাটা কিন্তু আমাদেরই আছে। ফলে এই মাতৃভাষার আর উপলব্ধিটা আমরা যেভাবে বুঝতে পারবো, কারণ এই ভাষার ইতিহাসও অনেক পুরানা, সেটা আরেকজন ওইভাবে বুঝতে পারবে না। ফলে এখান থেকেই জিনিসটা উঠে এসছে। এটা কিন্তু আমরা যখন করছি ইতিহাস, তখন কিন্তু পশ্চিমবাংলায় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যে পণ্ডিত সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সকলেই কিন্তু হিন্দিকে রাষ্ট্রভাষা করার জন্য সমর্থন করছে। হিন্দিকে মানে যারা যারা নিজেদেরকে বাংলা ভাষার হচ্ছে মালিকানা দাবি করতেন বা অগ্রণী পুরুষ, অগ্রণী লেখক, তারা কিন্তু নিজের সাহিত্যের ভাষা বা লেখার ভাষা, মুখের ভাষার পক্ষে দাঁড়াননি, তারা হিন্দি ভাষার পক্ষে গেলেন। আর পুরো বাংলা কিন্তু বাংলা ভাষার পক্ষে দাঁড়ালো। ফলে পুরো বাংলা ভাষার যে আজকের যে সার্বভৌম, সেই সার্বভৌমত্বের অধিকারী, মালিকানা এবং গৌরব কিন্তু বাংলাদেশের জনগণের। কারণ সে এই ব্যাপারে কখনো তারা আপোষ করে নাই। যেহেতু আমরা নিজের মাতৃভাষার ব্যাপারে আপোষ করি নাই, ফলে আমরা কাউকে বলতে পারি না তুমি বাঙালি হয়ে যাও, বা তুমি তোমার ভাষা ছেড়ে বাংলা ভাষায় লিখো, পড়ো বা বলো, যেটা পাহাড়ি জনগোষ্ঠীর উপর অনেক ক্ষেত্রে চাপিয়ে দেওয়া হচ্ছে। ফলে আমার কাছে ফরাসি বিপ্লব যে অর্থে ইউনিভার্সাল, বিশ্বজনীন, সে অর্থে আমাদের 21শে ফেব্রুয়ারি বিশ্বজনীন। এটা বিশ্বজনীন ঘটনা এবং বিশ্বের ইতিহাসের অর্জন বলেই এটা কিন্তু জাতিসংঘের আন্তর্জাতিক স্বীকৃতিটা পেয়েছে। আমাদের ইতিহাসে যখন মাঝামাঝি জট লাগে, সব দেশের ইতিহাসে লাগে, কখনো 1 শতকে, কখনো 50 বছরে, একটা জট ভাঙার জন্য একটা আন্দোলন, বিপ্লব, এটা প্রয়োজন হয়। পৃথিবীর ইতিহাসটা তাই, এটা অস্বাভাবিক না। আমরা 71-এর এই 53 বছর পরে যে একটা বড় রূপান্তরের সামনে এসে দাঁড়াচ্ছি, কারণ জমতে জমতে সংকটগুলো আর আগাবার কোনো পথ ছিল না। একটা তরুণের সামনে স্বপ্ন ছিল না, মানুষের মধ্যে মর্যাদাবোধ ছিল না, ভোটের অধিকার পর্যন্ত চলে গিয়েছিল এবং জাতীয় সম্পদ, অর্থনীতি লুটপাট হয়ে যাচ্ছিল। এই দেশের মানুষ একটা ধীর কিন্তু দীর্ঘ গণহত্যার মধ্যে ছিল, মানে গুম, নির্যাতন, খুন। তো সেগুলো থেকে একটা ধাক্কার প্রয়োজন ছিল। এই ধাক্কা মানে হচ্ছে আপনার বাঁধটা ভেঙে গেছে, এখন স্রোত বিভিন্ন দিকে যাবে। যখন বাঁধ ভেঙে যায়, স্রোত বিভিন্ন দিকে যায়, একদিকে যায় না। কিন্তু তাহলে কেউ হয়তো এক মতবাদের দিকে, কেউ আরেক মতবাদের দিকে, কিন্তু একটা জিনিস হয়ে যাবে যে সবাই কিন্তু বাংলাদেশপন্থী হয়ে গেল। কেউ আর অন্য দেশের পক্ষে বা অন্য কারো বিরুদ্ধে বা কারো পক্ষে হয়ে দালালি করে কিন্তু রাজনীতি করতে পারবে না বাংলাদেশে। এটা কিন্তু ফয়সালা হয়ে গেল। তরুণদেরকে আর আগের মতো ঠকানো কঠিন হয়ে গেল। তো ফলে এই যে একটা আমরা বলছি যে স্বাধীনতা, তরুণরা বলছে নয়া স্বাধীনতা, মানে আসলে সে তার নিজের জীবন, ভবিষ্যৎ গড়বার একটা নতুন সুযোগ সামনে দেখতে পাচ্ছে, এই যে আশাবাদী হতে পারছে। তো এখন স্রোত এক দিকে যাবে, তাতে হতাশ হওয়ার কিছু নাই। কিন্তু শেষ পর্যন্ত আমরা বাঁধটা ভেঙে গেছে, আমরা একটা শুরুতে দাঁড়িয়েছি, আমরা কোনো কিছু সমাপ্ত করি নাই। কিন্তু ফলে শুরুর মুহূর্তে আমরা দাঁড়িয়েছি, এখানে অনেকগুলো সম্ভাবনা আমাদের সামনে, এবং আমরা আশাবাদী যে আমাদের পপুলেশন ডিভিডেন্ড যেটা বলি, আমাদের এখনকার জনগোষ্ঠী যারা 15 থেকে 45 বছর বা 40 বছর বয়সী জনসংখ্যাই সবচেয়ে বেশি, প্রায় 60%। তারা ভোটার হিসাবেও যদি বলেন, সেখানেও তারাই সংখ্যাগরিষ্ঠ। এরাই লড়াই করেছে, এরাই ফ্যাসিবাদের শিকার এবং ফ্যাসিবাদ বিজয়ী এরাই। তো এদেরকে হিসেবে না নিয়ে কোনো রাষ্ট্রীয় কাজ বা দলীয় কাজ, রাজনীতি আর করা সম্ভব হবে না। তো এটাই তো সবচেয়ে বড় জায়গা যে মানুষ তার নিজের হাতে নিজের ভাগ্য করবার একটা সুযোগ পেয়েছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান।
All time healthy life.